কার্নিভালের মঞ্চ থেকে জ্যোতিপ্রিয়কে কথা দিয়েছিলেন চক্ষুদান করবে দুলাল সরকার ওরফে বাবলা সরকার। তুমি আবার চোখ দিয়ে দেখতে পাবে, কিন্তু আর এই জগৎটাকে দেখতে পাওয়া হলো না খুদে জ্যোতিপ্রিয়র। হাসি খুশি মানুষটার কাছে প্রতিদিন যেতাম, কোনোদিন খালি মুখে ফেরারনি। বাড়ি হোক বা পার্টি অফিস, দাদা আমার ছেলেটাকে দেখে খুব আফসোস করত। বলতেন, তোর ছেলেকে আমি মারা যাওয়ার আগে চোখ দিয়ে যাব। ও জন্মান্ধ হলেও কি হবে, একদিন সূর্যের আলো দেখবে। কিন্তু যেমনটা বাবলাদা নেই, ভেবেছিলাম সুরাহা আমার পাবো ছেলের সেটা কি হবে? পেলাম না। একথা বলেই চোখে জল না, চলে এলো সেটাও পেলাম অন্ধ না, মানুষটাই তো জ্যোতিপ্রিয় থাকলো রায়ের না। মা এই তার থেকে আর পারমিতা কিছু দত্ত বলা রায়ের। যায় না। স্বজন হারানো ব্যথা, চোখ ভেজা কান্না, বাবলাদা সবার হৃদয়ের মাঝে রয়েছে। শুধু তাই নয়, বাবলাদা বলেছিলেন ছেলের সমস্ত শিক্ষার খরচ প্রতি মাসে বহন করবে। ছেলে নরেন্দ্রপুর মিশনে পড়ে একথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু ভাগ্য যে সাথ দিল না। ছেলের জন্মান্ধ নিয়ে চিরজীবনের কষ্ট তো রয়েছেই, আরও বাড়তি কষ্ট একটা দিয়ে গেলেন আমাদের প্রিয় বাবলাদা। ইংরেজবাজার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি এলাকায় থাকেন গৃহবধূ পারমিতা দত্ত রায়। তার একমাত্র 13 বছরের ছেলে জ্যোতিপ্রিয় রায় জন্মান্ধ। বর্তমানে ছেলেকে কলকাতার নরেন্দ্রপুর মিশন ব্লাইন্ড স্কুলের আবাসিকে রেখেই পড়াশোনা করাচ্ছেন। ষষ্ঠ শ্রেণীতে পড়ে জ্যোতিপ্রিয়। পারমিতা দেবীর স্বামী জীবন রায় নামজাদা ব্যবসায়ী। 2017 সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়। শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকার শ্বশুরবাড়ি ছেড়ে বর্তমানে বাঁশবাড়িতে বাবার বাড়িতেই রয়েছেন গৃহবধূ পারমিতা দেবী। নিজের ছেলের খরচ জোগাতে একটি বেসরকারি সংস্থায় সামান্য মাইনেতে কাজ করেন তিনি। অন্ধ ছেলে আর দেখতে পেল না। চোখের জলে বিদায় দাপুটে নেতা বাবলাদা। আমি তো প্রতি বছরই আবৃত্তি করি, এবারও করেছি। তো সেই যখন আমি স্টেজে উঠলাম, আমি আবৃত্তি করার পর এবার জেঠু জেঠু এসছে, এবার মাইকটা নিয়ে আমাকে গলা জড়িয়ে বলছে যে আমি তো তোমাকে আমি আমার চোখটা দান করে দিতে চাই। আমি কদিনই বা বাঁচবো, আমি তো বেশি দিন বাঁচবো না, আমি তোমার চোখটা দান করে দিতে চাই। তো তখন বলেছে যে, মানে আমার মাকে বলেছে, তা আমি তো তোমার মা আমার বোন আর তুমি আমার ভাগনা, এটা বলেছে। বলেছে আমি তোমার চোখটা দান করে দিতে চাই, মানে মেমেন্টো দিয়ে বলেছে আমি তোমার চোখটা দান করে দিতে চাই, আমি কদিন না বাঁচবো। তো তারপর হয়ে গেল আবার। আমি ভাবলাম, আমি হয়তো ভেবেছিলাম যে আমার হয়তো দৃষ্টিশক্তি ফিরে হোক। যে 30 তারিখ সন্ধ্যাবেলা এবার এসছে সব পার্টি, সব অফিসের লোকজন এসছে। তো মায়ের সাথে কথা টথা হলো। এবার মা আবার 1 তারিখের দিনই গিয়ে কথা বললো। তো এবার উনি আমার জন্য মোয়াও পাঠিয়েছেন। তো এই যে তারপরে যে ঘটনাটা ঘটলো, 2 তারিখে ঘটনাটা ঘটলো, যে উনি যে এরকম শুনলাম যখন আমি ভাবলাম যে উনি যে কথাটা বলেছিলেন তখন ওটাতেই উনি যে কদিনই বা বাঁচবেন, মানে আমি কদিনই বা বাঁচবো, আমি তো বেশি দিন বাঁচবো না। ওই যে কথাটা যে 2-3 দিনের মধ্যে এরকম ভুলে যাবে, সেটা আমি ভাবতেই পারিনি। আমি তাই আমি চাইছি যে অন্যায়টা করেছে তার যেন ফাঁসি হয়, তার যেন পুলিশ চাপকে সিধে করে দেয়, তাকে যেন পুলিশ উপযুক্ত শাস্তি দেয়, এটাই আমি চাইছি। জ্যোতিপ্রিয় রায়। দাদার প্রোগ্রামে আমরা গেছিলাম 29 তারিখে। আর 30 তারিখে ওনারা মানে প্রোগ্রাম হয়, আবৃত্তি করেছিল আমার ছেলে কার্নিভালে 29 তারিখে। তো প্রত্যেকবারই ছেলে প্রোগ্রাম করেই থাকে ওখানে। তো দাদা সেদিনই স্টেজের উপরে উঠে আমার ছেলেকে গলা জড়িয়ে বললো যে ওনার মানে চোখের জন্য যে আমার দৃষ্টি, সেটা উনি ইয়ে করবেন, আমি তো কতদিন বা বাঁচবো, আমার চোখ দুটো আমি ওকে দান করে যাবো। এই কথাটা বলেছে। এত স্টেজের সামনে আমার তো খুব ভালো লাগলো, কিন্তু দাদার যে ওই কথাটা বারে আমার শুধু মনে হচ্ছে, দেখছি যতবার ভিডিওটা, যে আমি কদিনই বা বাঁচবো, এই কথাটা যে 2 দিনের মধ্যে ফুলে যাবে, সেটা আমরা মেনে নিতে পারছি না। তারপরের দিনই আমাকে 29 তারিখে ওনারা ওখান থেকে অফিস থেকে লোক পাঠায়, যে মেডিকেলে সমস্ত কিছু কাগজপত্র, কোথায় আমি ওনার ট্রিটমেন্ট করিয়েছি, কি করিয়েছি, সমস্ত কিছু আমাকে বললো দিতে। আমি 1 তারিখে সমস্ত কিছু নিয়ে দাদার সাথে দেখা করি, দাদা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। দাদা বললো যে আপনার জন্য আমি ছেলের জন্য আমি চোখের ফর্ম তুলেও নিয়ে এসেছি। দাদার সাথে কথা বললাম, দাদা আমার ছেলে চোখের তো দৃষ্টিশক্তি তো এরকম জন্মগত, উনি তো আর দেখতে পাবে না, তো কোথায় দেখিয়েছিলেন বললাম, আমি শঙ্করের তলে থেকে শুরু করে ব্যারাকপুর, দিশা, হায়দ্রাবাদ, এলবি প্রসাদ, সব জায়গায় আমি গেছিলাম। তো কোথাও যে আমি আবার চেষ্টা করছি কোনোভাবেই যদি আপনার ছেলের চোখের দৃষ্টিশক্তি ফিরে পায়। দাদা ছেলে কর্নিয়াটাই তৈরি নেই, তো কোনোদিনই দেখতে পাবে না। তো বললো আপনার ছেলে যাবতীয় খরচ, যাবতীয় সবকিছু আমি বহন করলাম, আজ থেকে সমস্ত দায়িত্ব নিলাম,
তারপরের দিনই যে দাদা এরকম একটা মনমন্থনী ঘটনা ঘটে যাবে আমরা সেটাই মেনে নিতে পারছি না। মানে এখনো মনে হয় তার টেবিলে মনে হয় আমার ছেলে সমস্ত কিছু কাগজপত্র পড়ে আছে। খুবই খারাপ লাগছে, একটা দুঃখজনক ব্যাপার হয়ে গেল এরকম আমাদের টাউনের মধ্যে, ওনার বাড়ির এলাকার মধ্যে যে এরকম ভাবে হবে এটা আমরা মেনে নিতে পারছি না। তাহলে আমরা তো সাধারণ মানুষ, উনি একটা এত গুণী মানুষ হিসেবে লোকটা খুবই ভালো ছিল। আমরা চাইছি যারা এই যে দোষ করেছেন তাদের কঠোরতম শাস্তি হয়। আমাদের দিদি আছেন, মমতা দিদি তো দেখেছেন সবকিছু ওনার হাতেই সবকিছু। তো চেষ্টা করা হবে নিশ্চয়ই, উনি কিছু না কিছু তো ব্যবস্থা করবেন। আর আমার ছেলেটার আর এইটা আমি এটা ভেবেছিলাম সুরাহা পাবো, সেটা আর পেলাম না। না, চোখটাও পেলাম না, মানুষটাই তো থাকলো না। এইটার থেকে আর তো কিছু বলা যায় না। আমার নাম পারমিতা দত্ত রায়। আপনার নাতি আবারও দেখতে এসেছে পুনরায় এই কথা বলেছিলেন, কিভাবে দেখছেন? আমি খুবই দুঃখিত যে বাবলাদা যেটা প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ, যে নাতি যে একটা চোখটা পাবে, দেখতে পাবে, খুবই আনন্দিত ব্যাপার, খুব শোনা খুবই ভালো লেগেছিল। কিন্তু হঠাৎ পরের দিন যে ঘটনাটা ঘটে গেল, তো মেয়ে সব কাগজপত্র সব যা জমা টমা দিল, সব কিছু হলো, হ্যাঁ, মোয়া নিয়ে আসলো, খুবই হলো, গোপালকে দেওয়া হলো। কিন্তু তার পরের দিন যে এই ঘটনা ঘটে যাবে আমরা তো মানে বুঝতেই পারিনি। কি করে সবাই মানুষ আমরা বুঝবো কি করে? আমরা সাধারণ মানুষ আমরা বুঝবো কি করে? উনি নিজের কর্মকর্ষ থেকে বাড়ি থেকে নিজের ইসে গোডাউনে গেল, ওখানে গিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে যাবে, কেউ কেউ বুঝতে পারবে? হুম। যাই হোক, এই ঘটনা ঘটে গেল। যাই হোক, আমি এইটুকুনি চাই যে ভদ্রলোককে যারা এই ধরনের ট্রেলার যারা যারা মানে এর সঙ্গে যুক্ত আছে, যারা এসব তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এবং যারা এর সঙ্গে যে মেন গিটলি সে যেন কঠোরতম পুলিশ কি না করতে পারে তাকে তারাও যেন একে সাজা পায়, এটাই আমি কামনা করি, এটাই আমি বলতে চাই। আমার নাম পীযূষ কান্তি দত্ত।